আচ্ছা শোন, শুরু করি। ওই আমাদের চ্যাপ্টারের থিওরি মোটামুটি শেষ, মানে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলোই বাদ আছে। সো তোদের কাজ হবে যেগুলা যে যদি যে কোনো যে গাইডই তোদের থাকুক না থাকুক, গাইডগুলোতে সৃজনশীলের জন্য ক খ কোশ্চেনগুলো আলাদা করে দেওয়া থাকে এক জায়গায়, ওটা তো দেখবি। আর সাথে সুযোগ হলে বোর্ডে সবগুলো ক খ পড়বি, কিন্তু বোর্ডের ক খগুলো পড়তে গেলে একটা মানে আর কি সমস্যার মধ্যে পড়বি, সেটা হচ্ছে অন্য চ্যাপ্টারগুলো মিক্স করে দেওয়া থাকতে পারে। যদি ওটা তোর জানা থাকে যে আগের চ্যাপ্টার পড়া হয়েছে বা এরকম, তাহলে পড়ে নিলি, আর নাইলে আপাতত বাদ রাখলি। এভাবে পড়বি, কিন্তু বোর্ডে সবগুলো কোশ্চেনই একবার হলে দেখবি। ওখানে ম্যাথের ক্ষেত্রেও একই কথা, বোর্ডের ম্যাথগুলোর ক্ষেত্রেও পুরাতন কোনো চ্যাপ্টার বা পরের কোনো চ্যাপ্টারের সাথে মিলানো থাকতে পারে। সো এগুলো ব্যাপারে একটু খেয়াল রাখবো আমরা। আর হচ্ছে যত বেশি সৃজনশীল, ওয়ালাইকুম আসসালাম, যত বেশি সৃজনশীল কোশ্চেন তুই দেখতে পারবি, মানে তত বেশি তোর প্র্যাকটিস হবে, তত বেশি পারবি আর কি, বুঝছিস? মানে এইখানে আমি করাই দিলাম ওটাই আসবে এরকম কিছু না, বুঝছিস? তো যত বেশি প্র্যাকটিস করবি তোর জন্য তত বেশি বেটার হবে। সো আমি কয়েকটা টাইপ ধরে ধরে একটু কয়েকটা ম্যাথ করাই দিচ্ছি। সো আমি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা ওই ইয়ার থেকে শুরু করি। পেজ নাম্বার হচ্ছে, আই মিন তোদের কাছে কোন সালের গাইড আছে আমি জানি না। সো আমি নর্মালি আগে অনুশীলনীর যেটা অনুশীলনীর যে সৃজনশীল কোশ্চেন দুইটা আছে ওগুলা, ওই দুইটা আগে একটু দেখাই। সো অনুশীলনীর সৃজনশীল কোশ্চেন 1 নম্বরে যে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আদিত্য কিছু বলবি? লুব্রিক্যান্ট হচ্ছে ওই যে ধর গাড়িতে যে মোবিল ইউজ করে ওরকম লুব্রিক্যান্ট, আই মিন যেটা দিয়ে ঘর্ষণ কমানো যায়, তেল একটা লুব্রিক্যান্ট, বুঝছিস? গ্লিসারিন একটা লুব্রিক্যান্ট, পিচ্ছিল জিনিসগুলো একটা লুব্রিক্যান্ট, যেটা দিলে ঘর্ষণ কমে যাবে। আচ্ছা, এখানে যে বইয়ের যে সৃজনশীল, বইয়ের অনুশীলনী সৃজনশীলের প্রথমটায় বলা আছে যে একজনে 10 কেজি ভরের একটা বাক্স মেঝের উপর দিয়ে টেনে নিছে। এটা বইয়ের সৃজনশীল 1 নাম্বার কোশ্চেন, হ্যাঁ, অনুশীলনীর। 10 কেজি ভরের একটা বাক্স, এটা হচ্ছে 10 কেজি ভর, m = 10 কেজি। এটাকে মেঝের উপর দিয়ে সমবলে টেনে নিছে। মানে আমরা ওই যে বল দুইটা টাইপের বলছিলাম, একটা হচ্ছে ধ্রুব বল আর একটা পরিবর্তনশীল বল। তোদের কি বলছিলাম? স্প্রিংয়ের ক্ষেত্রে বলছিলাম তো মনে হয়। আচ্ছা, যা হোক, মানে সবসময় সমান বল দিয়ে যাচ্ছে এরকম আর কি। আর বলছে বাক্স আর মেঝের মধ্যে ঘর্ষণ বল, সেটা বলে দেওয়া আছে। এই ঘর্ষণ বল স্মল এফ দিয়ে দেখাইলাম। এইটা বলে দেওয়া আছে হচ্ছে 10 নিউটন, 1.5 নিউটন। আরও এটাকে টেনে নিয়ে যাচ্ছে একটা বল দিয়ে এফ। তো এর ফলে এই বাক্সটার ত্বরণ হয়েছে, এই বাক্সটার যে ত্বরণ হয়েছে সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তারপরে আবার বলছে যে পরবর্তীতে এই বাক্সটাকে আবার ঘর্ষণবিহীন, মানে এই যে এরকম ঘর্ষণ নাই এরকম একটা মেঝের উপরে টানা হয়েছে। তো ক নম্বরে কোশ্চেন হচ্ছে সাম্যবল কাকে বলে, এগুলো আমরা পারি বা আবার দেখে নিবি। তারপরে 2 নম্বরে হচ্ছে ঘর্ষণ বলটা কেন উৎপন্ন হয়। 3 নম্বর হচ্ছে প্রথম ক্ষেত্রে, মানে যখন এই যে এই কেসে, পরের ক্ষেত্রে বলছে যে এমন মেঝেতে টানা হয়েছে যেখানে ঘর্ষণ বল নাই, এরকম বলছে। প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। সো আমাদের এই যে এফটা বের করতে বলছে গ নাম্বারে। ওকে, গ নাম্বার কোশ্চেনের জন্য আমাদের এফ এর মান বের করতে বলছে। তো আমরা পড়ছিলাম যে এখানে এম দেওয়া আছে, এ দেওয়া আছে, দুইটা বল দেওয়া আছে, সামেশন এফ = এম এ। এটাকে টেনে নিয়ে গেছি যখন, এই বস্তুটার উপরে এখন দুইটা বল কাজ করতেছে। তো আমাদের সূত্র ছিল সামেশন এফ = এম এ। সো এইদিকে এই ক্ষেত্রে এই সামেশন এফ কত হবে, এই এফ ওইদিকে কাজ করতেছে, এটা বড় বল, আর এটা বিপরীত দিয়ে কাজ করতেছে, এটা হচ্ছে ঘর্ষণ বল, -F = এম এ। তাইলে আমাকে বের করতে বলছে এই এফ এর মান, সুতরাং এই এফটা হবে এই এম এ প্লাস স্মল এফ। সো সবগুলো মানি আমরা জানি, এম এর মান 10 কেজি বসাই দিব, এ বসাই দিব, আর এই 1.5 বসাই দিব। তাইলে ফাইনালি এফ এর মানটা আসতেছে, আমি সরাসরি লিখে দিচ্ছি, এফ আসবে 9.5 নিউটন।
ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে বাক্সটার উপর প্রযুক্ত বল যখন ঘর্ষণ বল ছিল। এখন ঘ নাম্বারে বলছে ঘর্ষণ মুক্ত এবং ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন এই দুই মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে সেটা জিজ্ঞেস করছে। সো প্রথম ক্ষেত্রে তো আমাদের ত্বরণ বলেই দেওয়া আছে যে এই ক্ষেত্রে ত্বরণটা হয়েছে 0.8 মিটার পার সেকেন্ড। তো দ্বিতীয় ক্ষেত্রে যখন ঘর্ষণ নাই তখন এই বল আর নাই, সো তখন তার ত্বরণ একটু বেশি হবে কারণ বল তখন একটাই কাজ করতেছে। সো ঘ নাম্বারে ওইটা দেখতে বলছে যে আগে তো ত্বরণ এত ছিল, যদি ঘর্ষণ না থাকে তখন ত্বরণ কীরকম হবে। তো ঘর্ষণ না থাকলে তখন প্রযুক্ত বল একটাই, এফ ইকুয়ালস টু তখন এম এ প্রাইম, এইটাকে আমরা নতুন ত্বরণ যেটা এ প্রাইম সেটা ধরলাম। এখন আর কোনো বাধাদানকারী বল নাই কারণ বলছে ঘর্ষণ বল নাই সেকেন্ড ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এ প্রাইম যদি বের করি তাহলে এ প্রাইম ইকুয়ালস টু আসবে এফ বাই এম। এফ তো অলরেডি বের করলাম, এখানে 9.5 বল প্রযুক্ত করছিলাম, গ নাম্বারে ওটা পাইছি। আর এম হচ্ছে 10 কেজি ভরের বস্তু ছিল, তাইলে এইবার এটা আসে হচ্ছে 0.95 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে একটু বেড়ে যাবে ত্বরণ। তো আমরা বলবো যে এই ক্ষেত্রে ত্বরণটা একটু বেড়ে গেছে। এটা ছিল হচ্ছে সৃজনশীল 1 নাম্বার কোশ্চেন। ওকে, সহজ। 2 নাম্বার কোশ্চেনে বলা আছে একটা বস্তু সরল রৈখিক পথে, আচ্ছা আমি আঁকি, এটা নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তো বইয়ের 2 নাম্বার সৃজনশীল যেটা, সেটা বলা হয়েছে একটা বস্তু 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে সরলরৈখিক পথে গতিশীল। 5 কেজি ভরর, আচ্ছা লিখি এখানে, এই বস্তুর ভরটা হচ্ছে 5 কেজি, এটার আদি বেগ u1 সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এত বেগে গতিশীল ছিল। আর এটা কি করছে, এটা আরেকটা বস্তুকে আঘাত করছে, সামনে আরেকটা বস্তু ছিল যাকে সে আঘাত করছে। ধর সামনে আরেকটা বস্তু ছিল, এটা ওইদিকে যাচ্ছে, সামনের এই বস্তুটাকে আঘাত করছে, সেই বস্তুটার ভর ধর m2, আর তার আদি বেগ ধর u2 ছিল। এগুলা কিছুই বলে দেওয়া নাই, হ্যাঁ, ওটা স্থির ছিল না চলমান ছিল সেগুলো বলে দেয় নাই, শুধু বলে দিছে যে এই বস্তুটাকে আঘাত করার পরে এই বস্তুটার ভরবেগের পরিবর্তন হয়েছে 4 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এই বস্তুটার ভরবেগের পরিবর্তন হয়ে গেছে। আমরা জানি এই দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে, আচ্ছা এই বস্তুটার আগে ভরবেগ ছিল m2 u2, আর ও গিয়ে ধাক্কা দেওয়ার পরে তার শেষ নতুন একটা বেগ পাবে, সে এই u2টা হয়ে যাবে v2। তাইলে m2 v2, এই যে তার নতুন ভরবেগ, ধাক্কা খাওয়ার পরে তার নতুন ভরবেগ আর আদি ভরবেগ, এইটার পরিবর্তনটা বলে দিচ্ছে যে এতখানি পরিবর্তন করে ফেলছে 4 কেজি মিটার পার সেকেন্ড, 4 কেজি মিটার পার সেকেন্ড। এটা বলে দেওয়া কোশ্চেনে, আমি আবার একটু বুঝাচ্ছি। বলছে একটা বস্তু যার ভর ছিল 5 কেজি আর এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে সরলরৈখিক পথে চলমান, সে সামনে আরেকটা বস্তুকে আঘাত করছে। ওই বস্তুর ভরও বলা নাই, ওই বস্তুর আদি বেগ কত, ওই বস্তু কি স্থির অবস্থায় আছে বা গতিশীল কিনা, কোন দিকে যাচ্ছে, এগুলো কিছুই বলা নাই। এখন আমরা এটা জানি যে এটা যখন এটাকে ধাক্কা দিবে এইটার একটা নতুন বেগ হয়ে যাবে, u1টা হয়ে যাবে v1, আর এইটারও একটা নতুন বেগ হয়ে যাবে v2। সো আমাকে কোশ্চেনে বলে দিছে ওই বস্তুটাকে ধাক্কা দেওয়ার ফলে দ্বিতীয় এই বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়েছে এতখানি। ভরবেগের পরিবর্তন আমরা কীভাবে বের করি, শেষ ভরবেগ, এর বেগ যেহেতু চেঞ্জ হয়ে যাবে ধাক্কা খাওয়ার পরে, এটা হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এইটুকু হয়েছে, এটা বলছে আমাকে। এখন এবং বলছে যে এই সংঘর্ষের পর উভয় বস্তুর ভর অপরিবর্তিত থাকে, ভর তো সবসময় অপরিবর্তিত থাকবে, এটা আমরা জানি। আচ্ছা, তো এখন বলা হয়েছে যে প্রথম বস্তুর শেষ বেগ কত হবে। এই যে প্রথম বস্তুর শেষ বেগ যেটা v1, এই যে এইটা ধাক্কা খাওয়ার পরে এইটা যে v1 হয়ে যাবে,
সেইটা কত সেটা বের করতে বলছে। তাইলে আমাদের সূত্রটা এরকম ছিল, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এরকম পড়ছিলাম, m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। তা আমাদের এই মানটা দেওয়া আছে, m2v2 মাইনাস m2u2 এটা দেওয়া আছে। তাইলে আমি এটাকে একটু এই পাশে নিয়ে যাই আর এটাকে এই পাশে নিয়ে আসি, মানে এটার এই কাজ করি, m1টাকে এই পাশে আনলাম, তাতে এরকম হচ্ছে u1 মাইনাস v1 আর m2v2 মাইনাস m2u2, এই যে এটাকে ওই পাশে নিয়ে গেছি কারণ এই মানটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এটার মান হচ্ছে 4, এটা আমাকে 4 বলে দিছে। তাহলে আমি এখানে বসাচ্ছি টু, এই m1 এটাও দেওয়া আছে 5 কেজি, এটা হচ্ছে 5, u1 সেটাও বলে দেওয়া আছে 5, মাইনাস v1টা আমাকে বের করতে হবে, আর এই দিকে এই পুরোটার মান বলে দেওয়া আছে 4। ওকে, এই হচ্ছে আমাদের ডাটা সব। তাইলে আমার v1টা এখান থেকে যেটা আসবে আমি সরাসরি লিখে দিচ্ছি, ক্যালকুলেট করলে v1টা পাবে হচ্ছে 4.2 মিটার পার সেকেন্ড, 4.2 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা প্লাস আসছে, v1 এর মানটা প্লাস আসবে, v1 এর মান প্লাস আসা মানে বোঝাচ্ছে এই সবার জন্য এটা v1 এর মানটা প্লাস আসা বলতে বোঝাচ্ছে এই u1 যেদিকে বেগ ধরছিলাম, মানে u1 এর বেগ আমরা তো ধরছিলাম বস্তুটা এইদিকে যাচ্ছে, তো এটা প্লাস আসা মানে ধাক্কা খাওয়ার পরও বস্তুটা ওই সামনের দিকেই যাচ্ছিল। যদি এটা মাইনাস আসতো এর মানে বুঝাইতো ধাক্কা খাওয়ার পর এই বস্তুটা এই দিকে চলে আসছে, বুঝছিস? তার মানে বেগের মান প্লাস মাইনাস দিয়ে আমরা বিপরীতটা বুঝবো। তো আমি এখানে ধরে নিয়েছিলাম এই যে এখানে প্লাস 5 মিটার পার সেকেন্ড, এটা মানে বুঝছিলাম যে ওই দিকে যা যাবে সব প্লাস। লাস্টে যখন v1 এটাও প্লাস আসছে, এর মানে এইটা ওইটার সাথে ধাক্কা খাওয়ার পরে তারপরে যে তার নতুন বেগ হয়েছে ওইটা ওই দিকেই, সে ওই দিকেই যাচ্ছিল ধাক্কা খাওয়ার পরেও। ওকে, যদি মাইনাস আসতো তার মানে ধাক্কা খেয়েছে পিছন দিকে আসছে, এরকম হইতো। আচ্ছা, এবার ঘ নাম্বারে বলছে কোনো ভরবেগের যখন ভরবেগের কোনো পরিবর্তন হয় না তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় বস্তুটি সম্পর্কে মন্তব্য করতে বলছে। মানে এটি একটু ক্রিটিক্যাল, না জানা থাকলে আসলে পারবি না। বলছে যখন ভরবেগের কোনো পরিবর্তন হয় না, মানে এই যে এইটা ইকুয়ালস টু যদি শূন্য হয়, ওকে, এই m2 মাইনাস v2 ইকুয়ালস টু m2 মাইনাস u2, এটা ইকুয়ালস টু যদি শূন্য হয় তাহলে কী দ্বারায় আমরা দেখি। ঘ নাম্বারের কোশ্চেন, এটা গ ছিল, হ্যাঁ, না বুঝলে বলিস। ঘ নাম্বারে বলছে যখন ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এই যে আগে তো বলছিল যে ভরবেগের পরিবর্তন হয়েছে 4, ঘ নাম্বারে বলছে যখন ভরবেগের কোনো পরিবর্তন হয় না, মানে এইটা আর এইটা পরিবর্তনের মান শূন্য, মানে একই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি m2v2 ইকুয়ালস টু m2u2, m2 কাটা গেলে v2 ইকুয়ালস টু u2 আসতেছে। এর মানে ভরবেগের যদি পরিবর্তন না হয় এর মানে বোঝাবে ওই বস্তুটার আগে যে বেগ ছিল পরেও তাই আছে, এটাই বলে দিব। এই যে u2 আগে যা ছিল পরেও তাই আছে, এটাই জাস্ট বলে দিবি। যখন ভরবেগের পরিবর্তন হয় না তখন ওই দ্বিতীয় বস্তুর শেষ বেগ আর আদি বেগের মান সমান হবে। না এখন না, এখন না, পরে দিস, সামনাসামনি দেখাইস। তারপরে আমাদের ওকে তোরা নিজেরা কিন্তু আবার প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করে আমাকে প্রবলেমগুলো বলবি, তাইলে আমার জন্য সুবিধা হবে। কারণ আমি কোনটা বাদ দিয়ে যাব সেটা হয়তো তোরা পারিস না, এরকম হইতে পারে। আচ্ছা, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 এটার মধ্যে যেটা কোশ্চেন এটা একটু দেখাই। এখানে বলছে 400 গ্রাম ভরের একটা স্থির ফুটবল, একটা ফুটবল
একটা ফুটবল যার ভর হচ্ছে 400 গ্রাম, মানে হচ্ছে 0.4 কেজি। 400 গ্রাম মানে 0.4 কেজি। এটার উপর 2 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এটার উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এফ ইকুয়ালস টু 5 নিউটন। কতক্ষণ ধরে? 2 সেকেন্ড ধরে। ধর 2 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে, তাইলে এটা এরকম সরে আসছে, একটা দূরত্ব অতিক্রম করছে। পাশে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা। আচ্ছা, এই যেই 2 সেকেন্ড ধরে 5 মিটার বল প্রয়োগ করার ফলে এরকম বলটা মুভ করছে একটা দূরত্ব, সেটা কত আমি জানি না। সো এখন হচ্ছে এর ফলে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা, মানে ফুটবলটা যেখানে ছিল সেখান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলে দাঁড়ায় আছে, শাকিল। ধর 120 মিটার দূরে সে দাঁড়ায় আছে, তার দিকে বলটা গড়ায় যাওয়া শুরু করছে। মাঠের ঘর্ষণ বলের মান, মাঠে যে ঘর্ষণ বল ছিল, ঘর্ষণ বলটা কাজ করতেছে সেটা হচ্ছে 1 নিউটন। তো এখন আস্ক করা হয়েছে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল। প্রথম ক্ষেত্রে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছে সেটা বের করতে বলছে। সো আমরা এই ক্ষেত্রে যদিও ইসের মধ্যে এইখানে ইয়াটা বিবেচনা করে নাই, ঘর্ষণ বলটা বিবেচনা করে নাই, আই মিন গ নাম্বার করতে গিয়ে, কিন্তু আমরা ঘর্ষণ বল দেখতেছি যেহেতু মাঠের ঘর্ষণ বল বলে দিছে। সো যতক্ষণ এই বল প্রয়োগ করছে তখনও ঘর্ষণ বল আছে। সো আমি আমাদের কনসেপ্ট অনুযায়ী যেহেতু মাঠের ঘর্ষণ বল বলা, তাহলে এই ফুটবলটার উপরে সবসময় এই ঘর্ষণ বল ক্রিয়া করতেছে। তাহলে সেই অনুযায়ী করলে সামেশন এফ ইকুয়ালস টু এম এ, আবারও একই অবস্থা যে এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে যদি ত্বরণ বের করি তাহলে এই ক্ষেত্রে ত্বরণটা আসবে হচ্ছে 5 এফ হচ্ছে 5 আর এটা হচ্ছে 1 আর ডিভাইডেড বাই ভর হচ্ছে 0.4। এটা যদি করি এটা মেবি 10 মিটার পার সেকেন্ড আসবে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আসবে। কিন্তু এরা কি করছে, এরা ওই ঘর্ষণ বলটা বিবেচনা করে নাই গ নাম্বারের ক্ষেত্রে। এরা শুধু প্রযুক্ত বলের জন্য যত ইয়া হয় মানে আর কি ত্বরণ হয় সেটা বের করছে। কিন্তু যেহেতু বলে দিছে যে মাঠের ঘর্ষণ বল আছে, তাইলে আমরা ওই ঘর্ষণ বলটাকে ধরে নিয়েই ম্যাথটা করি, আমাদের এটা আসছে। ওকে, এখন ইয়াতে বলছে এই যে ঘ নাম্বারে বলছে ফুটবলটা শাকিলের কাছে পৌঁছাবে কিনা, ওইখানে পৌঁছাইতে পারবে কিনা। ওই দূরে যে দাঁড়ায় ছিল সে 120 মিটার দূরে দাঁড়ায় ছিল। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা ব্যাপার বিবেচনা করা লাগবে। একটা হচ্ছে এই ফুটবলটার উপরে এফ বল কিন্তু পুরাটা সময় ধরে দেওয়া হয় নাই, 2 সেকেন্ড ধরে দেওয়া হয়েছে। তো ফার্স্টে দেখব 2 সেকেন্ডে এই ফুটবলটা কত দূর গেছে। ওকে, তারপরে 2 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ হয়েছে, এই পর্যন্ত তার ত্বরণ হয়েছে। 2 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ হবে, এই ত্বরণটা হবে হচ্ছে এটা, এই যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আস্তে আস্তে ওই যে 2 সেকেন্ড পরে কিন্তু এই বলটা আর নাই, তখন ফুটবলটা যখন গড়ায় যাচ্ছে তখন ফুটবলটার উপরে শুধু একটা বাধা দানকারী বল আছে, মানে ফুটবলটার মন্দন হচ্ছে, আস্তে আস্তে ফুটবলটা থেমে যাবে। তাহলে আমরা দুইটা দূরত্ব বের করবো। একবার হচ্ছে যতক্ষণ ধরে এই বলটা মানে প্রথম এই 2 সেকেন্ডে কত দূর গেছে বলটা, এবং তারপরে মন্দন হইলেও আরও কত দূর যায় সেটা বের করবো। এরকম দুইটা বের করে যোগ করে দেখবো সেটা কি 120 মিটার আসে কিনা। যদি 120 মিটার আসে তাইলে বলবো যে হ্যাঁ, বা 120 মিটারের বেশি আসে তাহলে বলবো যে হ্যাঁ শাকিল পর্যন্ত পৌঁছাইতে পারছে। এর চেয়ে কম আসলে বলবো যে পৌঁছাইতে পারে নাই। আবার একটু বুঝে নিস ভালো করে, দুইবার দূরত্ব বের করা লাগবে। একবার বের করবো এই 2 সেকেন্ডে কতখানি গেছে, তো এইটা আগে ফার্স্টে বের করতে চাই, S1। সো S1 এই দূরত্বের সময় তার ত্বরণ কিন্তু এটা হয়েছে। ওকে, কারণ তখন প্রযুক্ত বলও ছিল, 2 সেকেন্ড ধরে বলটা দিছি, 5 নিউটন বল আর এই যে ঘর্ষণ বল ছিল। এরপরে এই বলটা আর কাজ করে নাই, তারপরে বলটা শুধুমাত্র গড়ায় গড়ায় যখন গেছে তখন ওই ফুটবলটার উপরে আর 5 নিউটন বল থাকবে না। সো পরের ব্যাপার আলাদা আসবে। সো আমি এই ক্ষেত্রে ফার্স্টে S1টা বের করি। তো S1 ইকুয়ালস টু
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ স্থির বল ছিল, বলছিল ওই ফুটবলটা স্থির ছিল, তার মানে আদিবেগ শূন্য ছিল এর। তাহলে এটা 0 আর 2 সেকেন্ড হাফ, টি হচ্ছে এ হচ্ছে 10, টি হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখানে S1 আসবে 20 মিটার, 20 মিটার। ওকে, তাহলে প্রথমে যতক্ষণ ধরে ওই 5 নিউটন বল দিব তাতে ফুটবলটা সরে আসছে 20 মিটার পর্যন্ত। এবার আমি আর ফুটবলটার উপরে বল দিচ্ছি না, এখন ফুটবল একা একাই গড়ায় যাচ্ছে। সো এর পরের রাস্তাটুকু এই যে S2 এর মধ্যে এই ফুটবলটার উপরে শুধুমাত্র এই ঘর্ষণ বলটা কাজ করতেছে, এফ, কোনো প্রযুক্ত বল নাই। সো এখন তার মন্দন হবে মানে বাধাদানকারী বল, সেটা এরকম হবে দ্বিতীয় ক্ষেত্রে S2 বের করার জন্য F ইকুয়ালস টু এম এ প্রাইম। ওকে, তখন তার মন্দন হবে, তখন কিন্তু আর ত্বরণ নাই, এই জায়গায় এ প্রাইম, সেটা একটু বের করি। এটা কত? তো এফ হচ্ছে 1 নিউটন 1, আর এম হচ্ছে 0.4 কেজি ইন্টু এ প্রাইম। এটা কত হয় একটু বের করতো, আচ্ছা আমি এখান থেকে লিখে দিচ্ছি। এ প্রাইম আসে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু মন্দন, সেই মন্দনে এখন যাওয়া শুরু করছে। তো এখন আমার এই S2 দূরত্বটা বের করতে হবে। তো এস এর জন্য আমাদের একটা ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2AS, কারণ আমি বলটা থেমে যাওয়া পর্যন্ত কত দূর যাবে সেটা বের করতে চাই। তাইলে আমরা S2 যখন বের করব আমাদের সূত্রটা এটা হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2AS2। ওকে, কারণ মন্দন হচ্ছে। ভি স্কোয়ার আমি জানতে চাই ফুটবলটা যখন থেমে যাবে তখন কত দূর যাবে, মানে শেষ বেগটা 0 বানাবো। আর এই ইউ কিন্তু এইটা না, এই ইউ হচ্ছে এইখানে গিয়ে তার কত বেগ হয়েছে, তাহলে ওটা আগে আমাকে একটু বের করে নিতে হবে। তাইলে এইখানকার দ্বিতীয় ক্ষেত্রে এই যে ইউটা এইখানে হিসাব করা লাগবে। তো এই ইউটা কীভাবে বের করব? আগে তো সে স্থির ছিল, তার মানে এইটাকে আমি এভাবে বের করে নিই। এইখানে যে বেগটা হয়েছে সেটা হচ্ছে টি সময় পরে শেষ বেগ, 2 সেকেন্ড পরে এই ফুটবলটার বেগ কত হয়েছে, মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি যে সূত্র ছিল এই ক্ষেত্রে এটা ইউজ করবো, মানে এখানে ইউ ছিল, এখানে গিয়ে ভি হয়েছে, পরে লাস্টে গিয়ে 0 হয়েছে এরকম। সো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই 2 সেকেন্ডের জন্য এখানে গিয়ে বেগ কত হয়েছিল সেটা যদি বের করতে চাই, ভি ইকুয়ালস টু ইউ, সেই ইউ ছিল হচ্ছে 0, আদিবেগ 0 ছিল, প্লাস এ 10 আর 2 সেকেন্ড ধরে চলছিল, মানে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে ফুটবলটার উপরে যখন আমি বল সরাই দিছি ওই যে 5 নিউটন, তখন তার শেষ বেগটা এটা হয়েছিল। তো ওই শেষ বেগটাই S2 এর জন্য আবার আদিবেগ, আর S2 এর জন্য শেষ বেগ কত? শেষ বেগটা হচ্ছে 0। তো এই আদিবেগের জায়গায় এখন বসাবো ওই যে 20 স্কোয়ার, ওইটা 20 স্কোয়ার মাইনাস 2A, এই যে এটা বসাবো এ প্রাইম, আর কি এ প্রাইম 2.5, আর S2টা বের করব। তো এখান থেকে S2 যদি বের করি, S2-র মান মেবি আসবে, হিসাব করলে 80 মিটার আসবে। তো একটু হিসাব করে আমি সরাসরি বলে দিচ্ছি। তাহলে এখন আমরা S1 আর S2 যদি যোগ করি, তাহলে ওটা আসছিল 20 মিটার, এটা আসতেছে 80 মিটার, তাহলে টোটাল যোগ করলে 100 মিটার আসে। কিন্তু ও দাঁড়াই ছিল 120 মিটার দূরে, তার মানে ওর পর্যন্ত যাওয়া যাচ্ছে না, ওকে তার আগেই ফুটবলটা থেমে যাচ্ছে। তো আমরা সেটাই বলবো, যেহেতু ফুটবলের মোট অতিক্রান্ত দূরত্ব 120 মিটারের কম, তার মানে শাকিলের পর্যন্ত ফুটবলটা পৌঁছাবে না। এটা দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, সব কি ঘুমাস নাকি রে আদিত্য? কিছু বুঝতেছিস নাকি তুই টিকটকে আছিস? ওকে, তারপর ওই যে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, এরকম যে অঙ্ক ছিল সেগুলার একটু দেখাই একটা। এগুলা খুব কমন, এগুলা আসে প্রায়। বরিশাল বোর্ড 19,
কিছু না বুঝলে বলিস কিন্তু। এখানে বলছে দুইটা বস্তু একই সরলরেখা বরাবর চলতেছে, তাহলে ওই সংঘর্ষের ব্যাপার স্যাপারই আবারও। একটা বস্তুর ভর হচ্ছে 8 কেজি, M1 হচ্ছে 8 কেজি, আর M2 সেটা হচ্ছে 4 কেজি। দুইটা বস্তু একই সরলরেখা বরাবর চলতেছে এবং দুইটার বেগ যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে প্রথমটার U1, নিচে লিখি U1, এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। আর সেকেন্ডটা হচ্ছে, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এইসব ব্যাপারে একটা ব্যাপার খেয়াল রাখা লাগবে, যদি দুইটা বস্তু সবসময় যে একই দিক থেকে গিয়ে সংঘর্ষ করবে এরকম না হইতে পারে, বিপরীত দিক থেকে আসতে পারে। তখন একজনেরটা যদি প্লাস ধরি আর একজনেরটা মাইনাস ধরবো, মানে দিক বিপরীত হলে ওখানে প্লাস মাইনাসের ব্যাপার চলে আসবে। আচ্ছা, এখন বলছে যে কোনো এক সময় একটা বস্তু, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেয়, তার মানে সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে। এর ফলে প্রথম বস্তুর বেগটা, মানে সংঘর্ষ হওয়ার পরে এই M1 বস্তুটার বেগ যেটা V1, সেটা হয়ে গেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তো আমরা M2 বস্তুটার যে বেগ V2 সেটা এখনও জানি না, বের করবো আর কি। সো সেটা কত হয়েছে বের করব, ওটা বের করে নেওয়া লাগবে। সো আগে দেখি গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে বলছে প্রথম বস্তুটির বলের ঘাত কত। আমরা বলের ঘাত পরে আসছিলাম যে বলের ঘাত ইকুয়ালস টু ছিল ভরবেগের পরিবর্তন, এরকম একটা ছোট্ট কোশ্চেন প্রুফ করছিলাম আমরা খ নাম্বারের জন্য। বলের ঘাতকে আমরা যে দিয়ে দেখাইতাম সেটাকে বলছিলাম ভরবেগের পরিবর্তন। তো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কত হয়েছে, এই যে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এই মানগুলো বসাই দিলেই হবে। সো এই যে M1 জানি, V1 জানি, M1 জানি, U1 জানি, এখানে মান বসাই দিলে এটা আসবে হচ্ছে মাইনাস আসবে মানটা, মানে কমে গেছে, মাইনাস 40 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, মাইনাস আসার রিজন এই যে এখানে 10 আর আগে ছিল 8 আর 15, 8 আর 15, আর পরের বার হচ্ছে 8 আর 10 গুণ করলে, সো প্রথমবার গুণফলটা বেশি হচ্ছে, পরের বার গুণফলটা কম হচ্ছে। সো আমরা শেষটা থেকে আদিটা যখন বিয়োগ দিচ্ছি তখন মাইনাস আসবে। ওকে, মাইনাস মানে ভরবেগের পরিবর্তনটা হ্রাস পাইছে, মানে ভরবেগের হ্রাস পাইছে, এইটা আর কি বোঝাচ্ছে। ওকে, এইবার ঘ নাম্বারে দেখতেছি। ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় নাই, এই ব্যাপারটা আমাকে জাজ করতে বলছে। যে ওরা বলে দিছে যে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় নাই। গতিশক্তি সংরক্ষিত না হওয়া মানে এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা বলছিলাম যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ওই আগের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান হবে না। সো সেটাই আমাদের একটু জাজ করতে বলছে। সো আমাদের সংঘর্ষের আগে দুইটা বস্তুর মোট গতিশক্তি নির্ণয় করা লাগবে, আর সংঘর্ষের পরে দুইটা বস্তুর মোট গতিশক্তি নির্ণয় করা লাগবে। তাইলে ঘ নাম্বারের জন্য ধর E1, এটা দিয়ে আমি সংঘর্ষের আগে দুইটা বস্তুর মোট গতিশক্তি এটা বুঝাইলাম। তাহলে হাফ M1 U1 স্কোয়ার, মানে এই যে প্রথম বস্তুর গতিশক্তি প্লাস হাফ M2 U2 স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি। এই দুইটাকে যোগ করব। আমি মান বসাইলাম না, এই যে মান এখানে সব দেওয়া আছে, সব বসাইলে যেটা আসবে সরাসরি লিখে দিচ্ছি, এটার মানটা আসবে 1100 জুল। 1100 জুল। ওকে, এবার যখন সংঘর্ষের পরে, এটাকে আমরা E2 বলতে পারি, অথবা এটাকে আমি EI দিতে পারি, যে সংঘর্ষের আগে মোট গতিশক্তি, এটা EF সংঘর্ষের পরে, ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনাল। এটা হবে হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। এর মধ্যে আমরা ওই V2টা আবার জানি না।
ওকে, তার মানে ভি2টা বের করে নেওয়া লাগবে। আর আমরা এটা আবার শিখে আসছিলাম সংঘর্ষ স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, দুই ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণ সূত্রটা ঠিক থাকে। মানে সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের মোট ভরবেগ আর সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট ভরবেগ এটা সমষ্টি সমান থাকে। তাইলে আমরা এই ভি2টাকে আগে একটু বের করে আসি। ভি2টাকে আমি এই পাশে বের করতেছি, এই যে এই সূত্র দিয়ে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। তো এইখানে সব মান যদি বসাই দিই, 8, 15, 4, 10 আর ওইদিকে হচ্ছে 8, এটা তো 8 কেজি ছিল, 10 এটা বসাই দিলে লাস্টে ভি2 যেটা আসবে সেটা সরাসরি আমি লিখে দিচ্ছি। এই ভি2র মানটা আসে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই ভি2র মান যদি মাইনাস আসতো তাইলে বুঝতাম বস্তুটা এই দিকে যাচ্ছে, এরকম কিছু। ভি2র মান যেহেতু প্লাস আসছে তার মানে ওই যে আগের দিকগুলোর সাথে এটার দিকেও মিলছে, মানে বস্তুটা ওই দিকেই যাবে। তো এই ভি2র মান আমি কত পাইলাম? 20 মিটার পার সেকেন্ড পাইছি। সো এখন এইখানে m1 v1 সব জানি, আবার ওইদিকে m2 v2 সব জানি। যদি বসাই দিই তাহলে মানটা আসবে 1200 জুল। এটা 1200 জুল আসছে। তো বলে দিব যেহেতু সংঘর্ষের আগে মোট গতিশক্তি আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান হয় নাই, তার মানে এই ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয় নাই, অথবা বলতে পারি এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, যে কোনোভাবেই বলতে পারে। ওকে, এইবার আমাদের ইসের এই যে একটু ডিফারেন্ট টাইপের একটা, সেটা হচ্ছে আমাদের এই গ্রাফ দিয়ে একটা আছে। আচ্ছা, তার আগে সবাই আরেকবার একটু জয়েন দিয়ে নি। আচ্ছা, তো এবার একটা যশোর বোর্ড 17 এখানে একটা গ্রাফ দিয়ে ম্যাথ দেওয়া আছে, এটা একটু দেখাই। যশোর বোর্ড 17, এখানে যে গ্রাফটা আঁকা আছে সেখানে এই অক্ষ বরাবর সময় দেওয়া হয়েছে, সময় বা টি। আচ্ছা, সময় লিখছি, সময় এটা সেকেন্ডে দেওয়া আছে। আর এই অক্ষ বরাবর ভরবেগ দেখানো হয়েছে, ভরবেগ। তো ভরবেগের একক যেটা ছিল কেজি মিটার পার সেকেন্ড। ওকে, সো এখন বলা হয়েছে, মানে গ্রাফটা যেটা আঁকা হয়েছে আমি আঁকতেছি। গ্রাফটা এরকম দেওয়া, এটা হচ্ছে ও এ বি সি। আরাফ এতক্ষণে জয়েন দিলি যে? আরাফ মিউট কর, মিউট কর, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা, এই ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে 20, এইখানে হচ্ছে 45, এখানে 60, আর ফাইনালি ডি তে হচ্ছে 90। তার মানে বিভিন্ন সময়ে এখানে যে ভরবেগ গুলা সেগুলো দেওয়া আছে। আহ এইখানে দেওয়া আছে হ্যাঁ, রেকর্ড করছি 200, এই মানটা দেওয়া আছে 200, আর এই মানটা দেওয়া আছে 300। ওকে, আচ্ছা, বলে দিছে এই পুরা গ্রাফটা আঁকা হয়েছে একটা 10 কেজি ভরের বস্তুর জন্য, মানে এখানে ভরটা হচ্ছে এম হচ্ছে 10 কেজি। এটা বলে দাও যে একটা 10 কেজি ভরের বস্তুর উপরে সময়ের সাথে সাথে বল প্রয়োগ করার ফলে তার ভর, মানে ভরবেগের চেঞ্জ হয়েছে। আমরা জানি বল প্রয়োগ করলেই ভরবেগের চেঞ্জ হয়, তো সেই চেঞ্জটা দেখানো হয়েছে। যদি আমরা গ্রাফটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তার মানে একদম প্রথম দিকে তার ভরবেগের পরিবর্তনটা সুষমভাবে হয়েছে। এই যে জিরো থেকে ভরবেগের পরিবর্তন, মানে বাড়তে বাড়তে ভরবেগ বাড়তে বাড়তে 200 হয়েছে। ওকে,
তারপরে এ বিতে ভরবেগের আর চেঞ্জ হয় নাই, ভরবেগের চেঞ্জ না হওয়া মানে ওই সময় কোনো বল প্রয়োগ হয় নাই, বল প্রয়োগ হলেই ভরবেগের পরিবর্তন হয়। কারণ আমরা ওই যে ইসের মধ্যে পড়ছিলাম, নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে পড়ছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে বল থাকলেই ভরবেগের পরিবর্তন হবে, বল থাকলে ভরবেগ না থাকলে ভরবেগের পরিবর্তন হবে না। তার মানে এখানে এই যে আস্তে আস্তে ভরবেগ বাড়ছে, তার মানে বস্তুটার আহ বেগের মান বাড়ছে, ভরবেগ বাড়া মানে বেগের মান বেড়ে যাওয়া আর কি। সো এখানে অ্যাকচুয়ালি বস্তুটা সুষম ত্বরণ হয়েছে, তারপরে স্থির হয়ে গেছে, ভরবেগের পরিবর্তন হয় নাই, তার মানে বস্তুটার উপরে তখন কোনো বল প্রযুক্ত হয় নাই। তারপরে আবারও বাড়ছে ভরবেগের মান, তার মানে আবারও বল প্রযুক্ত হয়েছে। আর ফাইনাল আবার আস্তে আস্তে ভরবেগ হ্রাস পাইছে, তার মানে বলের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাইছে, লাস্টে গিয়ে বল আহ, ইয়া হয়ে গেছে, আই মিন বল আর প্রযুক্ত হয়নি, মানে এখানে এসে বস্তুটা থেমে গেছে। ওকে, সো এখন আমাদের যা বের করতে বলছি একটু দেখি কোশ্চেনে কি বলছে। গ নাম্বারে বলছে প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 25 সেকেন্ডে মানে হচ্ছে এইটুকু তো 20 সেকেন্ড, 25 সেকেন্ড এখানে কোথাও হবে, আমরা ওটা জানি না, বের করে নিব। সো আমাদের আহ, এখান থেকে দূরত্ব নির্ণয় করার জন্য প্রথম, তার মানে টি ইকুয়ালস টু আমাকে 25 সেকেন্ড বলে দিছে, গ নাম্বারের অঙ্ক করতেছি। সো আমাকে এস বের করতে হবে। এস ইকুয়ালস টু ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। আমি বস্তুটার তার মানে এইটুক সময়ে তার একটা ইয়া বের করি, আই মিন ওই অতিক্রান্ত দূরত্ব বের করি, তারপর আবার এইটুকের জন্য বের করি, দুইবার বের করি, তাইলেই হচ্ছে আমাদের। সো এইখানে আমরা বস্তুটার বেগটা বের করে নিতে পারবো। এখানে দেওয়া আছে ভর আর বেগের গুণফল, আবার বস্তুর বেগটা আমি জানি, বস্তুর ভর হচ্ছে বস্তুর ভরটা আমি জানি, তাইলে ভর বেগকে ভর দিয়ে ভাগ করলে আমরা জানি বেগ পেয়ে যাব। তাইলে 20 সেকেন্ড পর এইখানে আমি একটু এই চিত্র থেকেই দেখাচ্ছি, এইখানে বস্তুটার বেগ শূন্য, আদি বেগ শূন্য, তার মানে ইউ ইকুয়ালস টু শূন্য, আমি এখানে লিখলাম আদি বেগ ইউ ইকুয়ালস টু শূন্য। তো তখন যদি এই যে 10-এর সাথে শূন্য গুণ দিই, ভরবেগ শূন্য হবে। এইখানে এসে বস্তুটার যে বেগ ভি হইছে সেটা কেমনে বের করতে পারি, এইখানে বস্তুর ভর আর বেগের গুণফল হচ্ছে 200, তাহলে 200-কে যদি 10 দিয়ে ভাগ দিই, তাহলে ওই যে ভর দিয়ে ভাগ দিলে বেগটা পেয়ে যাব, তার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এইখানে গিয়ে তার শেষ বেগটা হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তাইলে আহ এই ক্ষেত্রে তার ত্বরণ কত হয়েছে এটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো। ত্বরণ হচ্ছে এই যে 20 সেকেন্ডে তার ত্বরণ কত হয়েছে। সো এই যে ও এ বরাবর আমি ও এ অংশের জন্য, বা প্রথম 20 সেকেন্ডে এ ত্বরণটা বের করতেছি। ত্বরণ হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। শেষ বেগ হচ্ছে 20 মাইনাস আদি বেগ 0 ডিভাইডেড বাই 20 সেকেন্ড সময় লাগছে। সো এটা কাটাকাটি গিয়ে 1 আসতেছে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই প্রথম 20 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত সেটা যদি আমি বের করতে চাই, এটাকে আমি S1 দিলাম, তাহলে ইউ আদি বেগের জায়গায় 0 বসাবো, সময়ের জায়গায় বসাবো 20 সেকেন্ড, হাফ এর জায়গায় বসাবো 1, টি স্কোয়ার এখানে বসাবো হচ্ছে 20 স্কোয়ার। সো এখানে S1টা যেটা আসবে আমি একটু এখানে লিখতেছি, S1 আসবে হচ্ছে এটা 200 মিটার আসবে, 200 মিটার। আমরা চাইলে এই সূত্র না করে আবার ওই যে ওটাও করতে পারতাম, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2t, ওটা দিয়েও করা যেত, একই কথা। দুই ক্ষেত্রেই 200 মিটারই আসবে। এবার বাকি 5 সেকেন্ডে কত হয়েছে, বাকি 5 সেকেন্ডে কিন্তু সমবেগে গেছে, দেখ তার উপরে কোনো বল প্রযুক্ত হয় নাই, বা যদি আমরা দেখি এখানে 20 মিটার পার সেকেন্ড বেগ, এই পর্যন্ত তার বেগ একই। এটা কিন্তু ভর বেগের গ্রাফ, কিন্তু আমি তাইলে বেগ সম্বন্ধে কিভাবে আইডিয়া পাচ্ছি, কারণ ওই যে ভর জানি, ভর দিয়ে ভাগ দিলে বেগ সম্বন্ধে যাচ্ছি, তার মানে 5 সেকেন্ড পর্যন্ত তার বেগটা ওই 20 মিটার পার সেকেন্ডে আছে। তাইলে পরবর্তী 5 সেকেন্ডের জন্য, পরবর্তী 5 সেকেন্ডে S2 ইকুয়ালস টু ভিটি, ওই যে ইয়া সমবেগের ক্ষেত্রে, তাহলে এখানে ভি হচ্ছে 20 আর টি হচ্ছে 5 সেকেন্ড মানে 100, তাহলে টোটাল এস সেটা হবে S1 প্লাস S2 মানে হচ্ছে 300 মিটার। তাহলে বস্তুটা প্রথম 25 সেকেন্ডে 300 মিটার গেছে।
এটা হচ্ছে গ নাম্বারের অঙ্ক। এবার ঘ নাম্বারের অঙ্কে বলছে ও এ, এই যে এই অংশ, তারপর হচ্ছে ও বি, ও বি সরি ও এ এ বি, ও এ এ বি আর সিডি, এই সিডি, এই তিনটা অংশে বস্তুটার উপর ক্রিয়াশীল বলকে ইয়া করতে বলছে, ক্রিয়াশীল বলকে গাণিতিকভাবে তুলনা করতে বলছে, মানে ওই তিনটা অংশে কি বস্তুটার উপরে বলের মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা অলরেডি এইটা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটাকেই আমরা বলি বল। বল মানে হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাইলে আমরা একবার এই অংশে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বের করব, এই অংশে বের করব, আরেকবার এই সিডি অংশে বের করব, এই তিনটা অংশে। সো সহজ করে আমরা করতেছি ঘ নাম্বারের অঙ্ক, আমি গাইডের মতো করে করতেছি না। ঘ নাম্বারে প্রথমে ও এ অংশে, এই যে এফ ও এ, যে ও এ অংশের মধ্যে বল কত, বল সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই সময়। তাইলে এই ও এ অংশের মধ্যে শেষ ভরবেগ কত, এই যে এ তে গিয়ে ভরবেগ হয়েছে 200, সো শেষ ভরবেগ হচ্ছে 200, আদি ভরবেগ কত 0, আর সময় লাগছে কত 20। তাইলে এই অংশে বলের মান এই যে 200 মানে 10 নিউটন। ওকে, একইভাবে আমরা এ বি অংশে প্রযুক্ত বল কত সেটা বের করতে চাই, এফ এ বি। আমরা আগেই বলছি যে এখানে কোনো বল নাই, আসলে এই যে বল নাই এটা আমরা দেখি। এই এ বি অংশের মধ্যে শেষ ভরবেগ কত 200, কারণ বি তেও মান 200ই আছে। আদিতে ভরবেগ এ তে কত সেটাও 200, তো 200 মাইনাস 200 ডিভাইডেড বাই সময় হচ্ছে 20 থেকে 45 মানে হচ্ছে 25। সো উপরে যেহেতু জিরো, পুরাটাই জিরো আসবে, মানে এই সময় কোনো বল নাই, 0 নিউটন। ওকে, আর যেহেতু বিসি বলা নাই, বিসি বললে আমরা এভাবে বের করতে পারতাম, এই যে 300 মাইনাস 200 ডিভাইডেড বাই এই সময়টা দিতাম। সো এখন আমাদের সিডি অংশের বল যেহেতু বের করতে বলছে, সিডি এইখানে শেষ ভরবেগ কত, শেষ ভরবেগ এই যে এখানে দেখবো, এই সময় ভরবেগ 0 0, আদি ভরবেগ কত, আদি ভরবেগ এখানে দেখবো 300 ডিভাইডেড বাই সময় কত 60 90 মানে 30। সো এইখানে আসতেছে -10 নিউটন। এই -10 নিউটন মানে এটা বাধা দিচ্ছে, এই যে থেমে গেছে, মানে বলটা হচ্ছে একটা বাধাদানকারী বল। এগুলো হচ্ছে এরকম বল যেটা হচ্ছে বস্তুটাকে আহ, ত্বরণ ঘটাই দিচ্ছিল, এখানে মন্দন ঘটাচ্ছে, এই বলটা বাধা দিচ্ছে। ওকে, মাইনাস আসা মানে ওটা বোঝাচ্ছে। সবাই কি এটুকু বুঝছিস? এই ফাহমিদা বুঝছিস? আচ্ছা, আরাফ তো নাই। ওকে, আমি আর নতুন অঙ্কে আগেই যাচ্ছি না, তোদের কাজ হবে একটু, আমি তোদেরকে একটু দাগাই দিই, এই কয়টা অঙ্ক দেখবি, দেখার পরে তারপরে কারো প্রবলেম হলে বলবি পরের ক্লাসে, আর ক খ পড়বি। তো তোদের বাড়ির কাজটা কি হচ্ছে, আমি কিন্তু নেক্সট ফিজিক্স ক্লাসে, মানে হচ্ছে আজকে কি বার, শনিবার, বুধবারে বুধবারে এগুলা ধরবো। আহ, ক খ সবগুলা পড়তে হবে। এইখানে যেগুলা আছে আলাদা করে সেট করা, সেটা তুই যে গাইড থেকে পড়িস কিছু আসে যায় না। আর বোর্ডের ক খ গুলা যদি এই চ্যাপ্টারের হয়, আর ম্যাথ যেগুলা করবি আমি একটু বলে দিচ্ছি যে এগুলা এগুলা দেখবি, আমি তো কয়েকটা করাই দিলাম, আমি করাইছি 1 2 3। আচ্ছা, তোরা যেগুলা দেখবি সেগুলো একটু বলতেছি, তোরা 1 2 3 আমি যেগুলা করাইছি এগুলা তো দেখবি। তারপরে হচ্ছে সবার জন্য আমি বলে দিচ্ছি 4 5। আচ্ছা ওকে, তাহলে বোর্ড বলতেছি, রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19-এ দুইটা অঙ্ক আসছে, হ্যাঁ, রাজশাহী বোর্ড 19-এ এই চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক আসছে, ওই দুইটাই। আচ্ছা, মানে আমি একই সাথে ইয়ের নাম্বার বলতেছি 4 আর 5, মানে আমার কাছে যে রয়্যাল গাইডটা আছে পুরাতনটা আর কি। আর একই সাথে তারপরে হচ্ছে এই বন্দুকের গুলির অঙ্ক আমি যদিও আগের ইয়াতে করছিলাম। আচ্ছা, তোরা আরেকবার দেখিস, তারপরে না বুঝলে আমি আবার বলবো। আহ তারপর হচ্ছে যশোর বোর্ড 17, এটাও দেখি, যশোর বোর্ড 17 আমার এখানকার প্রশ্ন নাম্বার 8। সিলেট বোর্ড 9, এটা ওই যে গুলি আর
কাট ভেদ করা যে অঙ্ক আগের চ্যাপ্টারে করছিলাম ওটার মতো। সিলেট বোর্ড 17, এটাও একটা। সো এটা দেখিস একটু। এরপর হচ্ছে দিনাজপুর বোর্ড 16, যশোর বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড 15, আর বরিশাল বোর্ড 16। এই কয়টা ম্যাথ একটু দেখিস, যদি কারোটায় কোনো প্রবলেম হয় একটু আমাকে জানাবি। আর পরের দিন আমি আরো কিছু প্রবলেম করাবো। তবে অবশ্যই এর মধ্যে তোরা লাস্ট কি চট্টগ্রাম বোর্ড বলছি, দাঁড়া একটু, কুমিল্লা বোর্ড 15 বললাম, আচ্ছা চট্টগ্রাম বোর্ড 15 বলছি, বরিশাল বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড 15 বলছি। মানে তোরা বোর্ড কোশ্চেন গুলার মধ্যে মোটামুটি সবই দেখিস, যেগুলা পারিস। না পারলে আমাকে বলিস, আমি আবার করাবো। আর একই সাথে আমি পরের দিন আমিও নিজে আরো কয়েকটা প্রবলেম দেখে, যেমন মহাকর্ষ বল টল এগুলো এখনো করাইনি, ওগুলো একটু দেখাবো। আর আরেকটা ব্যাপার, তোরা অবশ্যই ক খ পড়ে আসবি, নেক্সট ক্লাসে আমি ক খ ধরবো। সো ভালো থাকিস সবাই, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।